নমস্কার বন্ধুরা, আজ শোনাবো আপনাদের শাশুড়ির পরে আর এক শয়তান মহিলার গল্প, যাকে আমাদের সমাজে যা বলে। অবশ্য সব যা এক না। আমার নাম মহুয়া, আর 5টা মেয়ের মতোই আমার ছোটবেলাটা কাটে। এখানে বলার কিছুই নেই। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে বড় হয়, ঠিক আমিও সেইভাবেই বড় হয়েছি। কম বেশি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন সম্পর্কে অবগত। একটা নির্দিষ্ট বয়সে তাদেরও বিয়ের খণ্ড চৌকাতে হয়। আমার বেলায়ও ব্যতিক্রম হয়নি। কলেজে ভর্তি হওয়ার পরপরই বিবাহিত জীবনে পা দিই। পুরো বিস্তারিত আমার ছোটবেলাটা আর বলছি না, কারণ বাকি সবার মতোই আমার ছেলেবেলা আলাদা কিছুই নেই। আমাকে যেদিন দেখতে আসে সেদিন এসেছিল আমার জা আর ননদ। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না। বাবা মা খালি ঘর পেয়ে আমার সুখের আশায় বিয়ে দিয়ে দেয়। বিয়ের আগে থেকেই আমার সব ব্যাপারে আমার জায়ের তদারকি বেশি ছিল। আমরা হয়তো মনে করেছিলাম তারা ছাড়া আর কে বা করবে। আমার জাই আমার জামা কাপড় আর বিয়ের সাজ ঠিক করে দেয়। আর ওখানে কারো সাধ্যি ছিল না। 80,000 টাকায় দেনমোহর হয়ে আমার বিয়ে হয় 2004 সালে। আমার বরের দোকান ছিল কসমেটিক্সের। ব্যবসায়ী ছিল। তারা দুই ভাই এক বোন ছিল। আমার বরের বড় ভাই ছিল, আর তার ছোট বোন সে বিবাহিত ছিল। শ্বশুর শাশুড়ি মারা যায়। আমার বিয়ের 1 বছর আগে শাশুড়ি, আর বিয়ের 5 মাস আগে শ্বশুর। ঘর ফাঁকা, তেমন ঝামেলা নেই। সুখের আশায় পা দিলাম শ্বশুর বাড়িতে। আমার ভাসুরও ব্যবসায়ী ছিলেন, তার মুদির দোকান ছিল। বিয়ের দিন আমি আমার বরের চেহারা দেখি, তাও পুরো না। এক পলক দেখেই চোখ সরিয়ে নিয়েছিলাম। আমার বাবা মা তাদের সাধ্য মতো আমাকে ঘর সাজিয়ে দেয়। আর আমার বর আমাকে একটা চেইন আর একজোড়া কানের দুল আর একটা আংটি দেয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর খুব ক্লান্ত ছিলাম। তারা আমাকে একটা বিছানায় বসালো, আর আমার ননদ আমাকে জামা কাপড় আর সাজ তুলতে সাহায্য করছিল। আমাদের সেদিন রাতেই বাসর দেওয়া হয়। আর সেদিন থেকেই আমার যা আমাকে কটু কথা বলতে শুরু করে ঠেস মেরে মেরে। আজব বিষয়, আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাসর রাত যখন দেওয়া হলো আমাদের, আমার বর রুমে আসলো। আমি সালাম দিলাম, তারপর আমি পায়ে ধরে সালাম করলাম বরের। নামাজ পড়বো ঠিক ওই সময়ে দরজায় কড়া পড়ে। আমার বর দরজা খুলে আর দেখে আমার যা আমার বরকে বলে, তোমার রুম থেকে কাঁথা নিতে এসেছি মেহমানের জন্য। আমার দিকে একটু তাকিয়ে কাঁথা নিয়ে চলে যায়। এর প্রায় আধা ঘন্টা পর আমার রুমে দরজায় কড়া নাড়ে সেবারের মতোই। আমার বর দরজা খুলে আর দেখে আমার যা। এবারও একটা অজুহাত দিল। তখন অতটা বুঝিনি। তারপর 20 মিনিট পর তার ছেলেকে নিয়ে আসে। ছেলে নাকি চাচার জন্য কান্না করছে। সেই রাতে ছেলে আমাদের সাথেই ঘুমালো। আর যা একটু পর পর এসে দরজা কড়া নাড়ছিল আর বলছিল, ছেলেকে দেখতে এসেছি। তারপর আর দরজা বন্ধ করিনি। রাত 1টার দিকে আমার বরকে কি কাজের জন্য ডেকে নিয়ে যায়। আমিও ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি। সে রাতে আমাদের কিছুই হলো না, এমনকি ঠিক মতো কথাও হলো না। পরের দিন আমার বাড়ি থেকে লোক এসেছে বউ ভাতে। তারপর আমার যা বলছে মিষ্টি কম এনেছে। সব আত্মীয়দের তো দেওয়াও যাবে না, অথচ 20 কেজি মিষ্টি এনেছে, সাথে ফলমূল পিঠা আরো কত কি। আমার পরিবার লজ্জা বোধ করলো। আমার ননদ আমার যাকে ডাক দিল, বলল যা এনেছে কম কিসের। সে আমার ননদকে উল্টো আরো কথা শুনিয়ে দিল। আমার বাড়ির লোকজন যাওয়ার পর রাতের দিকে আমার সামনে আমার জায়ের বাপের বাড়ির লোকেদের প্রায় অর্ধেক জিনিস দিয়ে দিয়েছে। আমার মাথায় তখনও ঢুকছিল না সে এমন কেন। বিয়ের তৃতীয় দিন বাড়িঘর একদম ফাঁকা হয়ে গেল। মেহমানরা সব চলে গেল। আমি আমার শ্বশুর বাড়িটা দেখতে লাগলাম। 5টা রুম, বাড়ির সামনে পুকুর, একলা বাড়ি। আমার যা আমায় বলল, রান্না বান্না করো, খেয়ে দেখি তোমার রান্না কেমন। আমিও যথারীতি রান্না শুরু করে দিলাম। আমার যা সে কিছুই করল না, উল্টো বসে বসে আমার বাপের বাড়ির খুঁত ধরছে। এটা দেয়নি, ওটা দেয়নি, এটা কম পড়েছে, ওটা কম পড়েছে। আমি চুপচাপ শুনছিলাম। তাছাড়া আর কি বা করব বলুন। আমি নতুন বউ, কি বলবো। আমার বয়স 18 আর তার বয়স ছিল 30-এর কাছাকাছি। 2টা বাচ্চার মা। তো সারা সকাল রান্না করলাম। দুপুর হলো আমি গোসল করে গেলাম, নামাজ পড়লাম। আমাকে কেউ ভাত খেতেও রাখছে না। রুম থেকে বের হয়ে দেখলাম আমার যা আমার বরকে ভাত বেড়ে দিচ্ছে। আমিও তাকে সাহায্য করলাম। আমার বর যা আর তার ছেলে খেতে বসলো। আমাকে বলল তার ছেলেকে খাওয়াই দিতে। আমিও তাই করতে লাগলাম। এরপর আমার বর বলল, রান্না খুব মজার হয়েছে ভাবি।
অমনি আমার যা বলতে শুরু করলো, এটা কম হয়েছে, তেল বেশি হয়েছে, আরো অনেক কথা বললো। এভাবে রান্না করলে 2 দিনেই ফকির হয়ে যেতে হবে। তারপর সে খেয়ে হাত ধুয়ে উঠে গেল আর আমাকে বলল এগুলো পরিষ্কার করে ভাত খেয়ে নিতে। আমার গলা দিয়ে ভাত নামলো না, কান্না চলে আসলো। আমি নিজের রুমে চলে আসলাম। রুমে বর এসেছে, এসে আমাকে বলল কি হয়েছে। অমনি আমার যা আমার কাছে এসে বসে রইলো। মানে আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা একটু সময় কাটাবো তারও সুযোগ নেই। সে আমাকে বলতে লাগলো এতদিন অনেক সামলিয়েছি, এবার তুমি সামলাও। আমি সামলাতে সামলাতে 2 বাচ্চার মা হয়েছি। আমি কিছুই বললাম না। তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই চলছিল। আমি একবারের চেয়ে 2বার গোসল করলে বলতো সারাদিন কি জামাইয়ের সাথে এগুলোই করা লাগে। আমারও বিয়ে হয়েছে, আমি তো করিনি। তারপর সারাদিন কাজ করতাম, সে কিছুই করতো না। উল্টো বসে বসে আমার খুঁত ধরতো আর বলতো আমি অনেক করেছি, এবার তুমি করো। আমাকে কয়েকদিন কাজ থেকে ছুটি দাও। আমি আমার বরের সাথে একটু হেসে কথা বললেও মনে হয় তার জ্বলতো। আমি একটু সাজলেও বলতো সারাদিন সাজা ছাড়া আর কোনো কাজ নেই। আমি জামাইয়ের সাথে একটু বসলে বলতো কাজ না করে সারাদিন জামাইয়ের সাথে বসে থাকি। অনেক সময় মানুষকে বোঝাতো। আমার এগুলো খুবই খারাপ লাগতো। 1 মাস বাদে বাপের বাড়িতে যাব। আমি তো মহা খুশি, কয়েকদিন থাকবো, বড় থাকবে আমার সাথে। অমনি আমার যা বললো আমার সাথে আমার বাপের বাড়ি যাবে, বিকেলেই চলে আসবে। তো সবাই গেলাম। বর থাকবে, যা চলে আসবে একা বাচ্চা নিয়ে। ও মা, দুপুর হতেই আমার জায়ের নাকি শরীর খারাপ লাগছে, বিকালের দিকে চলে আসবে, একা কিভাবে যাবে। আমাকে বলল তুমি থাকো, সেলিম আমায় দিয়ে আসুক, আমার শরীর খারাপ লাগছে, একা কিভাবে যাব। আমিও আর থাকলাম না, চলে আসলাম। শ্বশুর বাড়িতে আসার পর আমার জায়ের শরীর ভালো হয়ে যায়। সে হাঁটছে, খাচ্ছে, আরো কত কি। আমি তাও কিছু বললাম না। তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। বলে রাখি, বিয়ের পর থেকে আমার যা আমাকে বাচ্চা না হওয়ার জন্য সুখী ট্যাবলেট এনে দেয় আর বলে খেতে। কারণ এখন বাচ্চা নিলে এনজয় কখন করব। আমার ভাসুর বাড়িতে থাকতেন না খুব একটা। আমার বিয়ের 4 মাস পর উনি মুদির দোকান ছেড়ে বিদেশে গেলেন। ব্যাস, তখন তো তাদের আসল রূপগুলো আরো খোলাখুলি। আমার যা নিজেকে অনেক কিছু মনে করত, আর আমাকে মনে করত তার চাকরানি। সব সময় আমাকে কাজের হুকুম দিতেন, নিজে কিছুই করতেন না। আবার আমার নামে মানুষকে বোঝাতেন। পুকুরে জাল দিলে যে মাছ পেতাম, উনি অর্ধেক ওনার বাপের বাড়ি, বাকিটা বেচে দিতেন। আর কিছু ঘরে রাখতেন। আমার বরের টাকা পয়সা সবকিছুর হিসাব রাখতেন। আমার বড় কিছু বলতো না। আমি আর আমার বর একটু বসে কথা বললেও উনি চলে আসতো। আমার বরের সাথে সহবাস করলে উনি আমার বরের সাথে ঝগড়া লেগে যেত। আর সকালে আমাকে বলতো কয়বার করেছো। একদিন আমি পুকুরে গেছিলাম কাপড় ধুতে। তার আগের দিন রাতে আমরা সহবাস করেছি। তো সে আমার বরকে বলছে আমাকে তো ভালো লাগে না, তাই না, বউয়ের সাথে সারাদিন সহবাস করতে হয় নাকি। আমি সেটা শুনে ফেলি আর আমাকে দেখে কথা কাটিয়ে ফেলছে। আমিও আর সেটা অত আমলে নেই না। বিয়ের 7 মাস পরে আমার পেটে বাচ্চা আসে। তো আমি সেটা বুঝতে পারি, আমার বর অনেক খুশি হয় এটা শুনে। কিন্তু আমার যা খবরটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো, আমার সেটাই মনে হলো। যখন আমার 2.5 মাস হয় তখন আমার জায়ের মা মধু ভাত রান্না করে আনে। আমি সেটা খাই খুব মজা করে। তো রাতের বেলা আমি শুয়ে আছি, হঠাৎ আমার পেটে খুব ব্যথা। ও মা, সাথে রক্ত যাচ্ছে। আমার বরকে ডাকলাম, সে সাথে সাথে আমাকে হাসপাতালে নিল আর বলল বাচ্চা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। খুব কষ্ট পেলাম। বাবা মা এসেছিল, শরীর অসুস্থ থাকায় ওদের সাথে বাবার বাড়িতে গেলাম। 20 দিন ছিলাম। এই 20 দিনে বর 2বার গিয়েছিল, তাও সকালে গিয়ে বিকেলেই চলে আসছে। আবার শ্বশুর বাড়িতে আসলাম। দিন যাচ্ছে, সময় পার হচ্ছে, আর আমিও আবার বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম। আমার বর খুব বাজে ব্যবহার করে আমার সাথে। রুমে আসে না, রাতেও না। রাতে সে আর একটা রুমে ঘুমায়। খুব খারাপ লাগতো। সব সময় আমার জায়ের সাথে হাসি মুখে কথা বলতো। তারা মজাও করতো। কোথাও গেলে তারা একসাথেই যেত। আমাকে নিত না। বিয়ের 1.5 বছর এভাবেই পার হলো। আর একটা জিনিস বলি, আমার বর আমার সাথে তেমন সহবাসও করতো না। আর সে সহবাস করার সময় খুবই দুর্বল থাকতো। আমার বর তো আলাদা রুমে থাকতো, আমি একা থাকতাম। কত রাত যে ঘুমায়নি তার কোনো হিসাব নেই। প্রায় সময় দেখতাম আমার যা গোসল করছে সকালবেলা। আমি কিছুই বলতাম না, নিজে থেকেই বলতো আজকে গরম পড়েছে বেশি।
আবার আমার বড় করতো। একবার আমার জায়ের কি সমস্যার জন্য তার বাপের বাড়িতে যায়। 1 মাস ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘরটা বেহেশতখানা ছিল তখন। আমার বরের সাথে খুব ভালো সময় কাটিয়েছি। তারপর আমার বর ওই সময়গুলোতে সহবাসের সময় ক্লান্ত হতো না, আবার হাঁপাতোও না। ওই দিনগুলো ছিল স্বপ্নের মতো। 1 মাস পর সে আসলো, আর আমার বরকে বলতে লাগলো, আমাকে একবারও দেখতে চাওনি, ভালোই সময় কাটিয়েছো মনে হয়। 2 বছর পর 2007 সালে আমি আবার কনসিভ করি। ও মা, এবারও সেম কাহিনী। 2 মাসের মাথায় আমার যা ঘরে মধুভাত রান্না করে, আর ওই রাতেই মিসক্যারেজ। তখন অত ব্যাপারটা বুঝিনি। মানসিক ভাবে খুব ভেঙে পড়লাম। এত কিছু হচ্ছে আমার সাথে, কখনো আমি আমার পরিবারকেও কিছু বলিনি। আমার বর কিছু আনলে সব সময় আমার জায়ের জন্যই আনতো, আমার জন্য আনতো না। আমি কিছু বলতামও না, চুপচাপ থাকতাম। 2008 সালে আমার ভাসুর দেশে আসে। এরপর আমার যা শুধু ভাসুরকে বলতো, কখন যাবা আবার বিদেশে। আমার ভাসুর আসার পর থেকে আমার বর আবার আমার রুমে থাকে, আর সহবাসও করতো। এরপর 4 মাস পর আমার ভাসুর চলে যায়। মনে হলো আমার যা হাঁপ ছেড়ে বাঁচলো। 2010-এ আমি আবার কনসিভ করি। এবার কনসিভ হওয়ার সাথে সাথেই বাপের বাড়িতে চলে যাই। বর তেমন আসতো না, আসলেও তেমন থাকতো না, চলে যেত। বাপের বাড়িতে 1টা বছর ছিলাম। আমার ছেলে হলো, আমার বর অনেক খুশি। আমার ননদ আসলো, আমার ননদ আসে না। আমার 6 বছর বিবাহিত জীবনে আমার ননদ 2বার এসেছিল। আমার যা এলো না, তার নাকি অসুখ। আমার ছেলের 3 মাস যখন বয়স, আমি শ্বশুর বাড়িতে গেলাম, বর নিতে আসলো। আমার যা কেমন যেন করতো ছেলেকে, কোলে নিত না, কাঁদলেও দেখতো না। আমার ছেলের যখন 6 মাস বয়স, আমি আমার ছেলেকে খিচুড়ি রান্না করে খাওয়াইতাম। তো একদিন খিচুড়ি রান্না করে পাশের বাড়িতে গেছিলাম, রাতে খিচুড়ি খাওয়ালাম। আমার ছেলে ঘুমোলো রাতের দিকে। শেষের রাতের দিকে আমার ছেলের রক্ত বমি করতে লাগলো। হাসপাতালে নিতে নিতেই মারা যায়। আমি আমার আহাজারি বলে বোঝাতে পারবো না। আমার ছেলে মারা যাওয়ার পর আমি হাসপাতালে বসে আহাজারি করতে লাগলাম। আমার কান্না দেখে কাঁদেনি ওখানের এমন কেউ নেই। পুরো উন্মাদের মতো হয়ে গেছিলাম। তারপর আমার ছেলের দাফন হলো। আমার যা আমাকে উল্টো অনেক কথা শোনালো। বলল ছেলেকে নাকি আমি মেরেছি, সব দোষ আমার ঘাড়ে দিল। বলল ছেলেকে কি খাইয়েছে কে জানে। ছেলে মানুষ করতে পারে না, বাচ্চা নিতে কে বলে? আল্লাহই ভালো জানে। মানে ঘুরে ফিরে সব আমারই দোষ। আর আমিও নিজে নিজে মাথা ঠুকতে লাগলাম, আর বিলাপ করে কান্না করতে লাগলাম যে ছেলেকে আমি মেরেছি। আমার বর পাশে না থাকলেও সান্ত্বনা দিয়েছে। তারপর আমি বাবার বাড়িতে চলে আসি। আমার বাবা নিয়ে আসে। শোক কাটিয়ে উঠলাম প্রায় 6 মাস পর। এই 6 মাস বাপের বাড়িতেই ছিলাম। 6 মাস পর 7 মাসের সময় আমি শ্বশুর বাড়িতে যাই, সুস্থ হই। ও মা, শ্বশুর বাড়িতে গিয়ে যা সব সময় বলতো, বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে হয়েছে আজকে 7 বছর হয়েছে, তুমি বিয়ে আর একটা করো, আরো অনেক কটু কথা। কিছুদিন পর আমি খেয়াল করতেছিলাম ভাবি বমি করছে। ভাবির নাকি মাথাও ঘোরাই। উনি বলল বয়স হয়েছে হয়তো, তাই এর কিছুদিন পর উনি বাপের বাড়ি চলে যায়, আর আসে 2 মাস পর। এই 2 মাস আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি বরের সাথে। আমার বর আমার সাথে গোসল করত, আমার মাথা আঁচড়িয়ে দিত, এমনকি আমার জামা কাপড়ও ধুয়ে দিত। দোকান থেকে আসার সময় এটা সেটা নিয়ে আসতো, আর তাড়াতাড়ি বাড়িতেও আসতো, আর আমাকে বুঝ দিত। আমিও তার বুঝ পেয়ে খুব খুশি হতাম। এই 2টা মাস আমি কখনো মন খারাপ করিনি, এমনকি কাঁদিও নি। 2 মাস বাদে আসলো। আসার পর সে কি তুলকালাম বাঁধালো আমার বরের সাথে, যা তা অবস্থা। কিন্তু কিসের জন্য তুলকালাম বাঁধালো বুঝতে পারলাম না। আর আমার বরের সাথে ভালো সম্পর্ক দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমি রান্না করলে সে লবণ ঢেলে দিত। এমনকি আমার বরের উপর রাগ করে সে বাচ্চাদেরকেও মারতো। আমার বড় আমাকে অনেক মারধর শুরু করলো। খুবই বাজে বাজে ভাষায় অনেক গালাগালি দেয়, কারণে অকারণে। মানে আমি এই ঘরের বিষ, এরকম অবস্থা। তারপর সময় গড়াতে লাগলো। 2012 সালে আমার ভাসুর আবার আসলো। সে বলল আর যাবে না। আমার যা আমার ভাসুরের সাথে যুদ্ধ বাঁধালো, কেন যাবে না বিদেশে। এরপর তার বর আসার পর থেকে আমার বরের সাথে কম কথা বলতো।
ও আচ্ছা, আপনাদের বলিনি। আমার যা আমার বরের সামনে ওড়না ছাড়াই থাকতো। এমনকি মাঝে মাঝে রাতের বেলা গেঞ্জি পরে আমার বরের সামনে হাঁটা চলা করতো। অথচ আমি বউ হয়েও কখনো এমন করিনি। একদিন গোসল শেষে তার বাচ্চা কান্না করছিল, তো সে শুধু ওড়না শরীরে পেঁচিয়ে আসলো। জামা কাপড় কিছুই গায়ে নেই, ওড়না শুধু বুক আর হাঁটুর উপর পর্যন্ত ঢাকা। আমি দেখে বললাম, ভাবি এটা কি, আপনি এভাবে এসেছেন কেন, লজ্জা নাই? অমনি সে আমাকে বলল, মনের পর্দা বড় পর্দা, উপরে বোরকা পরে খ্যামটা নাচটা ঠিক না। তারপর আমার বর আমায় বলল, তুমি নিচু মনের মানুষ, আরো অনেক কিছু, আরো অনেক তুলকালাম। তারপর একদিন আমার বরকে আমার যা বলছে কাপড়ের নিচ থেকে ব্রাটা আনতে। আমি শুনে হতবাক। এমনকি মাঝে মাঝে রাতের বেলা এসে আমার বরের কাছ থেকে কন্ডম চাইতো। আমাকে বললে একটা কথা ছিল, তাও আমার বরকে বলছে। আমি আর চুপ থাকলাম না, ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করলাম। আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। একদিন আমার বরের সাথে আমার ঝগড়া হয়, তো বর অন্য রুমে গিয়ে ঘুমায়। তো রাতের বেলা আমি কিসের জন্য উঠে দেখি আমার যার বর খুবই ঘনিষ্ঠ অবস্থায়। আমি চিৎকার দিয়ে ওঠার সাথে সাথেই আমার বর আমার মুখ ধরে ফেলে, কারণ আমার ভাসুর ঘুমাচ্ছিল। আমার বর আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে। ওই মুহূর্তে আমার বরের গায়ে কোনো কাপড়ই ছিল না। আমার যাও আসে কোনো রকম ওড়না একটা গায়ে চেপে। তারপর আমার বর আমার যাকে বলে বটি নিয়ে আসো, উনি বটি নিয়ে আসে। আর আমার গলার কাছে ধরে বলে, যদি কখনো কাউকে বলিস বা চিৎকার করিস মেরে ফেলবো। আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম। তারপর আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরায়, আর আমার বর ওই অবস্থায় বটি নিয়ে আসে, আমাকে কোরআন ধরে বলতে বলে। আমিও জীবনের ভয়ে কোরআন ধরে বলি, আর তারা আমাকে ছাড়ে। ওই সময়টাতে আমি এতটাই বোকা ছিলাম যে আমি কাউকে আর কিছুই বলিনি, শুধু নামাজ পড়ে আল্লাহকেই বলতাম। আর ভয়টা ছিল কোরআন ধরেছি তাই। পরের দিন সকালে সব নর্মাল, এমন ভাব যেন কিছুই হয়নি। কয়েকদিন পর জানতে পারলাম আমার যা কনসিভ করছে। আমার ভাসুর শুনে তো খুশি। রাতের বেলা আমার বর আমার যাকে বলছে যে বাচ্চা নষ্ট করে ফেলো। আমার যা বলছে, তিনটা করলাম আর কয়টা করব এটা রেখে দিই, তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিলাম। এটা নিয়ে আমার বর আর তাদের মধ্যে ঝগড়া হয়। তারা 10 দিন আর কেউ কারোর সাথে মাতেনি। তো আমার যা ইদানিং আমার সাথে তেমন ভেজাল করে না। 2013 সাল শুরু হলো, আমার জায়ের 7 মাস। এখন আর আমার যা শারীরিক সম্পর্ক করতে পারে না। একদিন আমাকে বলে আমার যা, আমি সুস্থ হওয়া পর্যন্ত ওর সাথে সহবাস করিস। বলতে ভুলে গেছি ওই ঘটনার পর থেকে আমার বর আর যা সবকিছু ওপেনলি করে। আগে আমার থেকে লুকোতো, এখন আর লুকোই না, যা করে সামনাসামনি। আমার বুকটা ফেটে যেত, মাঝে মাঝে তারা চুমু খেত আমার সামনেই। লজ্জা লাগছে আমার এগুলো বলতেও। এরপর আমার জায়ের মরা বাচ্চা হয়। ওই দিন আমার অনেক খুশি লেগেছে। আমি তাকে বললাম, আপনি ঠিকমতো বাচ্চাও জন্ম দিতে পারেন না। কারণ আমার বাচ্চা মরে যাওয়ার পর আমাকে অনেক কথা বলতো। ও মা, সে বরকে বলে দেয় আমার বর আমাকে অনেক মারে। মার খাওয়ার পর আমি প্রথম বিয়ের 10 বছর পর একা একা বাপের বাড়িতে চলে যাই। পরের দিন আমার বর আমায় নিতে আসে যদি কিছু বলে দেই। আমি আসার কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে খবর পাই আমার বাবা মারা যায়। গেলাম, 40 দিন ছিলাম। মন দিন অনেক খারাপ ছিল, মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়। আসলে যার বাবা নাই সেই বুঝবে বাবা কি জিনিস। এদিকে আমি আবার কনসিভ করি। এবার কনসিভ করার সাথে সাথেই বাপের বাড়িতে চলে আসি। কিন্তু পরে শুনলাম আমার যা নাকি বাচ্চাটা নষ্ট করার জন্য আমার বরকে চাপ দিত। এ নিয়ে তাদের অনেক ঝগড়া হয়। তো দিন এভাবেই যাচ্ছে। 7 মাসের সময় কি কাজে আমি শ্বশুর বাড়িতে যাই। এক রাতে ছিলাম, পরের দিন সকালে আমার যা আমার সাথে ঝগড়া করে অনেক, বলার মতো না। তো আমি পুকুর ঘাটে হাত ধোয়ার জন্য গেছিলাম। আমার যার ছেলেটা পুকুরে নামার সময় ঘাটের উপরে পড়ে যায়, আর আমি তো তার ধাক্কা খেয়ে পড়ে যাই। সাথে সাথে রক্তপাত শুরু হয়। আমি শুধু ও মা গো বলে চিৎকার করছিলাম। আমাকে হাসপাতালে নেয়, সিজার করে বাচ্চা বের করে, কিন্তু বাচ্চাটা পেটেই মারা যায়। 15 দিন হাসপাতালে ছিলাম। এরপর মনে মনে সিদ্ধান্ত নিই আর ওর সংসার করব না, কারণ আমি তিক্ত হয়ে গেছি। একদিন আমার যাকে বলতে শুনি, ওকে ছেড়ে দাও, আমরা বিয়ে করে নেই। তারপর যখন সিদ্ধান্ত নিলাম আর সংসার করবই না,
বাপের বাড়ি চলে আসলাম একেবারে, আর যাব না। পরিবারের সবাইকে সবকিছু বললাম। মা আমার কাহিনীগুলো শুনে কাঁদতে কাঁদতে শেষ। কারণ এগুলো কিভাবে সহ্য করলাম, আর এত বছর কাউকে কিছুই বলিনি কেন। এরপর এগুলো শুনে সবাই থানায় মামলা করতে বলে, আর চট্টগ্রামের রাউজান থানায় মামলা করলাম। তার মধ্যেই আমার যা কথা উঠালো, আমি নাকি নগদ 1 লাখ টাকা আর সোনা নিয়ে পালিয়েছি। তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান ধরে সালিশ হলো। মাঝখান থেকে তারা আমার নামে এতটা বদনামি উঠিয়েছে, সব বদনামি আমার। এর মধ্যেই আমিও আমার ভাসুরকে সব বলে দিই। 2013 সালটা এভাবেই কাটলো। অবশেষে সালিশি বৈঠক শেষে থানা পুলিশ সব শেষে ডিভোর্স হয়ে গেল। 2014 সাল 20 জানুয়ারি ডিভোর্স হলো। আর কোর্টে আমি আমার বরকে বললাম, আল্লাহ কোনোদিন এগুলো মাফ করবে না। আমার কাবিনের টাকাটাও দেয়নি। যাই হোক, আমি মাফ করে দিয়েছি। 2004 সালে বিয়ে হয়, আর 2014 সালে ডিভোর্স। নসিব খুবই খারাপ ছিল। বাপের বাড়িতে ছিলাম আর খুবই মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। আর এই সময়টাতে আমার মা আমাকে সাপোর্ট দেয়। তারপর থেকে পারিবারিকভাবে আবার বিয়ে চাপ দেয়, কিন্তু কোনো রকমে বিয়েতে ইচ্ছে নেই। কারণ ঘৃণা ধরে গেছে সংসার জীবন আর পুরুষদের উপরে। তারপর 2015 সালে শুনলাম আমার ভাসুর মারা যায় স্ট্রোক করে। আর পরিবার সব সময় বুঝাতো জীবন এভাবে চলে না, বিয়েটা করে নে। কিন্তু রাজি ছিলাম না। 2016 সালে একটা বিয়ের সম্বন্ধ আসে। লোকটার বয়স 60-এর মতো, বউ মারা গেছে, 2টা ছেলে আছে। লোকটা ওমানে থাকে আর ওখানেই ব্যবসা আছে। রাজি ছিলাম না বলে ফিরিয়ে দিই, আর চারিদিক থেকে আরো বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু মন কোথাও সায় দিত না। এরপর 2017-তে লোকটা আবার আসে বিদেশ থেকে, আর আবার সম্বন্ধটা আসে। তো লোকটা আমায় দেখতে আসে। আসার পর লোকটা আমায় বলে, আমি কখনো আমার প্রথম বউকে ভুলতে পারবো না, কিন্তু তোমাকেও ভালোবাসাতে কমতি রাখবো না। তবে একটা কথা, আমার ছেলেগুলোকে একটু ভালোবাসলেই হবে, আর কিছুই চাওয়ার নেই। সেদিন হয়তো ওনার চোখের ভাষা বুঝতে পেরেছিলাম। যাই হোক, 2017-তে আমার বিয়ে হয় ওনার সাথে। তারপর আমি এক অন্য রকম জীবনে পা দিই। এই সংসারেও যা আছে আমার, কিন্তু উনি আমার মায়ের থেকেও ভালো। আমি নিজের চাইতে আমার যাকেই বেশি ভালোবাসি। 2017 রোজার পর আমি ওমানে চলে আসি। আর আমরা যে আগের বিবাহিত, এটা আসলে আমরা ভুলেই যাই। উনি আমাকে এত ভালোবাসে, মনে হয় যেন 18 বছরের যুবতী আমি। আর ছেলেগুলো আমাকে মায়ের মতো করে। আমার মাথায়ও আসে না যে তারা আমার গর্ভের নয়। দেশে আর যায়নি, তবে 2025-এ যাব। শুনেছি আমার আগের যা নাকি ওনার বরের মৃত্যুর পর আমার সাবেক বরকে বিয়ে করেছে। আর আমার জায়ের নাকি জরায়ু ক্যান্সার ধরা পড়েছে। আর কিছু জানি না। তবে আমি আগে আল্লাহকে অনেক গালি দিতাম, আমার জীবনটা এমন কেন। কিন্তু এখন শুকরিয়া জানাই। তখন যদি ওরকম কষ্ট না করতাম, হয়তো এখন সুখী হতো না। আমার ছেলেগুলো এখন আমাকে পাগল করে দিচ্ছে, তাদের নাকি বোন লাগবে। আমার বড় ছেলের বয়স 22 আর ছোটটার 18। বেশিরভাগ কাজেই তারা আমাকে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, ভালোবাসায় পরিপূর্ণ আমার সংসার। দোয়া করবেন আমার জন্য। আর অবশেষে সুখ জীবনে ধরাও দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।